তৈলচিত্র পর্ব সংখ্যা ২ নূরজাহান আক্তার আলো। গড়িতে তখন রাত ১২টা। মুনতাসির কেবল ভূঁইয়া বাড়িতে এসে পৌঁছেছে। আর আসার পথে ওই মুরব্বী গ্রামে অদ্ভুত ঘটনা শোনাতে শোনাতে তার কান ঝালাপালা করে দিয়েছে। একটা মানুষ এত কথা বলতে পারে, এতটা বাচাল হয়, নাকি বয়সের দোষ? তার উপরে সে সাইকেলে ঠিকঠাক বসতে পারছিল না। বারবার ওনার হাঁটুতে তার নিতম্বের বাড়ি খাচ্ছিল। এভাবে কি বসা যায়? চিপা প্যান্টের কারণে বসতে কষ্ট হচ্ছিল। শেষ কবে এভাবে ঝুলে ঝুলে সাইকেলে চড়ে মনে পড়ে না। আর মুরব্বি তার মতো জোয়ান তাগড়া যুবককে নিয়ে সাইকেল টানতেও পারছিলেন না। অবশ্য বলছিল সে চালক, কিন্তু তাও দেয়নি। নিজে বাহাদুরি করে চালাচ্ছিলেন। কিন্তু দূরে গিয়ে অবশ্য হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসাও করেছিলেন তার ওজন কত। ততক্ষণে অপমানে তার মুখখানা থমথমে হয়ে গিয়েছিল। রাগে ক্ষোভে কথাও বলতে পারছিল না। তখনই সাইকেল গর্তে পড়তে পড়তে বাঁচল। কিন্তু গর্ত বাঁচাতে একবারে দেড় ধাড়ানি গোবরের ওপর দিয়ে সাইকেল চালিয়ে চলে গেলেন। ফলে গোবরের ছিটকে তার প্যান্টে এসে মাখামাখি হলো। আর কিছু বলার ভাষা নেই তার। কি বা বলবে, কাকে বলবে, কোন দুঃখে মরতে মরতে এখানে এসেছিল। একটা মানুষের ভাগ্য কি ঠিক কতটা খারাপ হলে এই পরিস্থিতিতে পড়ে। সে চোয়াল শক্ত করে চুপ করে বসে রইল। ঠিক তখনই পু পুই করে একটি শব্দ কানে ধাক্কা দিল। এরপরে মুরব্বীরা বললেন, কিছু মনে করো না বাজান, পেটে মেলা গ্যাস হয়েছে, দুবেলা গ্যাসের ট্যাবলেট খাইতে হয়। মুনতাসির নিশ্চল, শুধু মুখ তুলে অসহায় দৃষ্টিতে আকাশপানে তাকালো। কোন পাপের শাস্তি সে পাচ্ছে? তার নসিবে এসব লেখা ছিল? এরপর তারা এসে পৌঁছালো ভূঁইয়া বাড়ির গেটের সামনে। সাইকেল থেকে নেমে মুনতাসির ধাপ ফেলতে পারছে না। ব্যাক সাইডটা অবশ অবশ লাগছে। এদিকে কারেন্ট নেই, পুরো গ্রাম অন্ধকার। ঘরে ঘরে যাও ছিল সেসবে নিভে গেছে। সন্ধ্যা হলো হয়তো মানুষের আনাগোনা থাকতো। রাত বিধে কাউকে দেখা যাচ্ছে না। সে সামনে ভূঁইয়া বাড়ির দিকে তাকালো। সারা বাড়ি অন্ধকারে ডুবে আছে। কি রঙের বাড়ি, কেমন ডিজাইন, বোঝারও উপায় নেই। অনেক ডাকাডাকির পর দারোয়ান সাড়া দিলেন। ও বেচারা ঘুমাচ্ছিল। তারপর রাগে গজগজ করতে অনুমতি নিয়ে তারপর তালা খুলে দিল। তখন আজান ভুঁইয়া সেখানে উপস্থিত হলেন। অনেক রাত হয়ে গেছে তাই মুরব্বিও দাঁড়ালেন না। অল্প কথায় বিদায় নিলেন। তবে যেতে যেতে জানালেন কাল এসে দেখা করে যাবেন। এত দূর থেকে ছেলেটা জার্নি করে এসেছে, তাই আজান ভুঁইয়া ওনাকে বেথুনে নিয়ে গেলেন। আরাফাত ভুঁইয়া বের হতে হতে তাদের আসতে দেখে হাসলেন। স্নেহের সাথে তাকে বুকে জড়িয়ে নিলেন। কাঁধ চাপড়ে কুশল বিনিময় করলেন। এতক্ষণে চেনা মানুষ দেখে মুনতাসিরের মুখে হাসি ফুটল। স্বস্তির শ্বাস ছাড়লো। মনে মনে লক্ষ কোটি শুকরিয়া। এমন জঘন্য অভিজ্ঞতা এর আগে হয়নি। ওনাদের কথাবার্তা শুনে লাঠি হাতে বয়োজ্যেষ্ঠ নুরবানু এগিয়ে এলেন। সংসারে এখন ওনার কথাই শেষ কথা। কথার জাজ মাথা ঘুরানোর মতোই। বিধবা নারী অথচ দাপটটা নিয়ে চলেন। আর ওনার দাপটে ৩ পুত্রবধূ ঠকঠক করে কাঁপে। মুনতাসির ওনাকে দেখে বিনয়ের সঙ্গে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। উনি বোধহয় তাকে পছন্দ করছে না। কেমন গম্ভীর সুরে কথা বললেন, কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তার আপাদমস্তক দেখলেন। সত্যি বলতে এত রাতে অচেনা ছেলেকে বাড়িতে ঢুকানো পছন্দ হয়নি ওনার। নেহাত ছেলের পরিচিত, তাই আর কথা বাড়ালেন না। নয়তো মাঝরাতে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিতেন। বাড়ির ভেতরটা শুনশান। বেশিরভাগ সদস্যরাই ঘুমে কাঁদা। কারেন্ট নেই। মোমের আলোতে এতক্ষণে কথাবার্তা হচ্ছিল। তখন ২ গিন্নি এসে দাঁড়াতে সে তাদের সালাম দিল। ওনারা সালামের জবাব দিয়ে বসতে বলে ওনারা রান্নাঘরের দিকে ছুটে গেলেন। তড়িঘড়ি খাবারও সাজিয়ে ফেললেন। খেতে ডাকলো। মুনতাসির জানালো তার ফ্রেশ হওয়া দরকার। সারা গায়ে ঘামে চিটচিট করছে। প্যান্টের পায়ের দিকে গোবর লেগে আছে। ফ্রেশ না হলে থাকা অসম্ভব। এ কথা শুনে আরাফাত ভুঁইয়া তাকে কলপাড়ে নিয়ে গেলেন। নিজে টিউবওয়েল টিপে দিলেন। টিউবওয়েলের ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে কি যে ভালো লাগলো। ইচ্ছে মতো পানি ডাললো। কিন্তু গোসলের পর আসলো বিপত্তি বাঁধলো। যখন মনে পড়ে গেল ট্রলি হারিয়ে ফেলেছে, একটা জামা কাপড়ও তার সঙ্গে নেই। এখন কি পরবে, এ কথা জানতে পেরে আরাফাত ভুঁইয়া আবারও ছুটলেন ছেলের ঘরে। ছেলের ট্রাউজার আর টি শার্ট এনে দিলেন মুনতাসিরকে। ভেজা পোশাক ছেড়ে শুকনো জামা কাপড় পরল সে। এরপর বিশাল বড় টেবিলে খেতে বসতে তার চোখ চড়ক গাছ। খাবার সাজানোর ধরন দেখে ক্ষুধা দ্বিগুণ বেড়ে গেল। সে পেট পুরে খেতে লাগলো। তখন আরাফাত ভুঁইয়া বললেন, তা একা রুমে থাকতে পারবে নাকি সঙ্গে কাউকে দেব? একাই থাকতে পারবো। কারো পাশে ঘুম আসে না আমার। গ্রাম কিন্তু, তাছাড়া কারেন্ট নেই, কখন আসে ঠিক নেই। সমস্যা নাই, ঠিক আছে। আজান ভুঁইয়ার ইশারায় ততক্ষণে কাকলি নামে একটি মেয়ে দোতলার একটি রুম বিছানার চাদর গুছিয়ে দিয়েছে। রুমটা ঝাড়ু দিয়ে গুছিয়ে থাকার উপযোগী করে ফেলেছে। এমনিতে রোজ ঝাড় মোছের কারণ তেমন কিছু হলো না। আরাফাত ভুঁইয়া হাত পাকা পানির বোতল, কয়েল, ২টো মোমবাতি আর দেশলাই দিয়ে তাকে রুমে নিয়ে এলেন। রুমের সঙ্গে ওয়াশরুম আছে, কিন্তু পানি নেই। লাইনে কি কোনো সমস্যা আছে, পানি আসে না? কাল
মিস্ত্রি এসে ঠিক করে দেবে। কাকুলিকে ডেকে এক বালতি পানি ওয়াশরুমে রাখতে বললেন। কাকুলি তা রেখে গেল। তাকে রেস্ট করতে বলে উনিও চলে যাচ্ছিলেন। মুনতাসির ওনাকে পিছু ডেকে বলল, আঙ্কেল পাওয়ার ব্যাংক থাকলে দিয়ে যান। আচ্ছা দিচ্ছি। আর কিছু লাগবে? না। এরপর উনি পাওয়ার ব্যাংক পাঠিয়ে দিলে ফোন চার্জে দিয়ে বিছানায় চিটপটাং হয়ে শুয়ে পড়ল। কতক্ষণ পর বিছানা পেল। কোমরটা চিনচিন করছে, ক্লান্তিতে চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। বেশি সময় নিল না, তার চোখে ঘুম নেমে এলো। কিছুক্ষণ পরে ঝাপসা গরম মশার কামড়ে উঠে বসে বাধ্য হলো। এ কি জ্বালা! গায়ে টি শার্ট চুড়ে উপর হয়ে শুয়ে চোখ বন্ধ করতে মশার দলটা এসে কামড়ে ধরলো। পিঠখানা জ্বালিয়ে দিল। এভাবে ঘুমানো যায়? সে উঠে বসে দেখে কয়েল শেষ। বিরক্ত হয়ে হাত পাকা ঘুরাতে ঘুরাতে হাতে ব্যথার জোগাড়। তাও কারেন্ট আসার নাম নেই। জানালা খোলা, অথচ বাতাস আসছে না। গা ঘেমে একাকার অবস্থা। এখনো কারেন্ট আসছে না। আজ কি আসবে না? ঘড়ির কাঁটা চলতে থাকলো। সময় কাটলো, রাত বাড়লো। তার ফোন খুলছে কিন্তু নেটওয়ার্ক নেই। এদিক ওদিক হেঁটেও নেটওয়ার্ক পেল না। উদম গায়ে কিছুক্ষণ শুয়ে বসে রইল। কিন্তু সত্যি সত্যি কারেন্ট আর এলো না। 24 ঘন্টা এসিতে থাকতো সে, যার কারণ গরমে অবস্থা খারাপ। আর এমনিতে প্রচুর গ্রামে সে। এক পর্যায়ে গ্রামে বসে তার গলা ভেঙে গেল। ঘুম না হওয়াতে দু চোখ প্রচন্ড জ্বলছে, মাথা ব্যথায় অবস্থা খারাপ। তারপর আর না পেরে ওভাবে বিছানায় পড়ে রইল। মোম শেষ হয়ে অন্ধকার রুম। এভাবে কয়েক ঘন্টা কেটে ভোর দিকে জানালা দিয়ে শীতল হাওয়া এলো। একটু শান্তি লাগলো। চোখ দুটো একটু লেগে এলো। ভোরের আজানের সময় কারেন্ট এলো, কিন্তু মুনতাসির টেরও পেল না, কারণ তার রুমে লাইট বা ফ্যানের সুইচ অন করা নেই। আজানের পর ভোরের আলো ফুটেছে, মোরগ ডাকছে। গ্রামে মানুষেরা তাড়াতাড়ি ঘুমে, আবার সকালে তাড়াতাড়ি ওঠে। আজ আবার সোমবার, তাও গাঁও গ্রামে সোমবার মানে হাট বাজার। এই জন্য ভোর ভোরে উঠে পড়েছে অনেকে। বাড়ির উঠান থেকে কমলাদের চেঁচামেচি শোনা যাচ্ছে। তারা পান্তা খেয়ে দল বেঁধে যাচ্ছে মাঠের দিকে। বারো ধানের মৌসুম এখন। বুইয়াদের অনেক জমিতে ধান বুনেছে, সেসব কাটার জন্য তারা যাচ্ছে। এরা সারা বছর এই বাড়িতেই কাজ করেন। যখন সে আবাদ উঠে সেসব নিয়ে কাজ করে। এত চিৎকার চেঁচামেচিতে মুনতাসিরের ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে জানালার দিকে তাকাল। সকাল হয়েছে, আর এত হাক ডাকে শুয়ে থাকা সম্ভব হলো না। কারা চেঁচাচ্ছে? তাকে দুই ঘুষি দিতে নিচে নামলো, কিন্তু কাউকে পেল না। লুঙ্গি উঁচিয়ে একদল তখন মাঠের দিকে হাঁটা ধরেছে। সে চোখ ডলতে ডলতে উঠানে এসে দাঁড়ালো। ঘড়িতে তখন 7:30। আজ সকাল থেকে সূর্যের উত্তাপ অন্য দিনের চেয়ে অনেকটাই বেশি। বাতাসে খা খা ভাব। মাঠঘাটে পানি পেটে চৌচির। আজও প্রচুর গরম পড়বে। যে ভাবলো কলপাড়ে থেকে হাত মুখ ধোবে, তাই কলপাড়ের দিকে হাঁটা ধরলো। পরনে গতকালকের হাতা কাটা কালো গেঞ্জি আর কালো 4 কোয়ার্টার প্যান্ট, যেটা হাঁটু বরাবর। সে যেতে যেতে খেয়াল করলো বাড়ির গিন্নিরা পাশে রান্নাঘরে ব্যস্ত। 10টার দিকে কামলারা ধান কেটে আটি বেঁধে এনে এই উঠানেই ফালা করে রাখবে। তাই শেফালির নামে কাজের মহিলা উঠানে গতকালের কাটা ধানে আটি শুকাতে দিচ্ছিলেন। নিজের কাজ করতে করতে হঠাৎ ওনার চোখে গেল মাঝ উঠানের দিকে। ভূত দেখার মতো চমকে উঠলেন। চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। কেমন করে দেখলেন? ওনার এভাবে তাকাতে দেখে মুনতাসির খুব বিরক্ত হলো। সে কি অন্য গ্রহের এলিয়েন? তাকে এভাবে দেখার কি হলো? এমনিতে মেজাজ চড়ে আছে, তাই সে ব্রু কুঁচকে বলল, হোয়াট হ্যাপেন্ড? শেফালি খালা তড়িঘড়ি আঁচলে মুখ ঢেকে নিলেন। এরপর, কেমন পোশাক এগুলো কেউ পরে? এত বড় দামড়া, অথচ জামা কাপড় বাচ্চা ছেলের মতো। আর কি যেন বলল, হুশপ্যান। তাকিয়েছে বলে গালি দিল। কত বড় সাহস! কে না কে এসে তাকে গালি দিল। উনি তড়িঘড়ি কুলা হাতে নিয়ে রান্নাঘরে ছুটলেন। এর একটা হ্যাস্ত করেই ছাড়বে, তাই উনি কাকলিকে দেখে তার পাশে দাঁড়ালেন। কাকলি তখন পরোটা বেলছিল। উনি তার পাশে গিয়ে জিজ্ঞাসা করলেন, উড়ানে ওইটা কেডা রে কাকলি? কেন আইছে? জানিস আমার দিকে কেবা কইরা তাকাইলো? তারপর কইলো আমি নাকি হুশপ্যান। তোর বাপের হুশপ্যান, গোলাপের পুত। ওনার কথায় আগা মাথা কিছুই বুঝলো না কাকুলি, তাই উঠানের দিকে উকি মেরে তাকালো। মুনতাসিরকে দেখে মুখ টিপে হেসে বলল, কাল রাইতে শহরের থেকে আইছে আমগো হিমাদ্রি বাইজানের বন্ধু। কি কস? আমগো হিমাদ্রি বাইজানের বন্ধু? এইটা আমগো বাইজানের দেহে নষ্ট হইয়া গেছে, নইলে এমন সুলেমান ল্যাংটা বন্ধু বানাইছি। আই আরিস ভাই, আব্বা থেকে কিছু টাকা লইয়া দেন না, বাইর জামু। পেটের বিষে এক পাও ফালাইতে পারছি না। হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো আরিজ। তার থেকে 2 হাত দূরে কুচো হয়ে দাঁড়িয়ে আছে ধারা। পরনে কলেজ ড্রেস, কাঁধে কলেজ ব্যাগ, শ্যামবর্ণ, মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কড়া রোদে মুখটা কেমন প্যাকাশে দেখাচ্ছে। ধারা আরিজের দিকে চাইলেও তার চোখ দুটো আতঙ্কে
আরতের দিকে চলে যাচ্ছে। আড়তের ভেতর ক্যাশ বক্সের সামনে তার বাবা আজান বইয়া বসে আছেন। কয়েকজন মাতাব্বরকে নিয়ে গল্প গুজবে মশগুল তিনি। উনি যদি ভুলক্রমে তাকে দেখে তাহলে এখানে জুতো পেটা করবে। মেয়ে মানবে না, মানুষজনও দেখবে না। তার মনের অবস্থা বুঝে আরিস কথা বাড়াল না। সে ধারা থেকে সামনে গিয়ে আড়ালে দাঁড়ালো যাতে আজান বইয়া দেখতে না পান। তারপর বোতলে পানি নিয়ে নিজে চোখ মুখে দিল। হাটের দুলা আর ব্যবসা গরমে চোখ মুখ কেমন চটচট করছে। সকাল থেকে একটানা ধানের বস্তা টানার কারণে কোমরটা চিনচিন করেছে। মেরুদণ্ডে টান লেগেছে। সে গলায় ঝুলানো গামছা দিয়ে মুখ মুছতে মুছতে ধারার দিকে তাকালো। এই সময় কলেজ ছুটি হয় না, নিশ্চয়ই পালিয়ে এসেছে। সে বোতলটা এক পাশে রেখে বলল, তোর বাপে এতই ভালো মানুষ, আমি কইলে টাকা দিয়া দিব, উল্টা হাটের মধ্যে আমারে 10টা কথা শুনাইয়া দিব যে হারামি তোর বাপ। ধারা জবাব দিল না। কথাটা বিন্দু মাত্র মিথ্যে না তা ভালো করেই জানে, কিন্তু সত্যি সত্যি হাঁটতে পারছে না। সে তাই ছুটে এসেছে। তাহলে বাড়ি যাবে কিভাবে? নিজেকে ভীষণ অসহায় লাগলো। চোখ পেটে জল গড়িয়ে পড়ল। তারপর দ্রুত চোখ মুছে ধরা গলায় বলল, তাহলে আপনি দাঁত দেন, আমি বাইক গিয়ে আমার থেকে লই আপনারে দিয়া দিমু। কথাটা শুনে আরে যে ভ্রু কুচকে গেল। ইচ্ছে করলো মেয়েটার কান বরাবর ঘষে থাপ্পড় লাগাতে, কিন্তু এখন হাত ভর্তি মানুষ, তাই চুপ করে গেল। যুবতী একটা মেয়ে হাটের মাঝখানে দাঁড়িয়ে থাকাও পছন্দ হলো না তার। তাই চাপা গলায় বলল, ভং কম কর, তোর ভঙ্গের ঠেলা গা জইলা যাইতেছে। কিন্তু কথা হইল গিয়া, কলেজ তো এখন ছুটি হয় নাই, পালিয়ে আইসোস কেন? ধারা মাথা নিচু করে নিল, অপরাধী ন্যায় মাটির দিকে তাকিয়ে রইল। মেয়েলি সমস্যার কথা কিভাবে বলবে সে? এদিকে পেটের ব্যথায় সোজা হয়ে দাঁড়ানো দায়। লজ্জায় চুপ করে রইল ধারা। আরিজ নির্বোধ নয়। ধারার আড়ষ্টটা দেখে কিছুটা একটা আন্দাজ করে নিল। তাই কথা না বাড়িয়ে পকেট থেকে 50 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলল, হাটে বদমাইশ পোলাপান ঘোরাফেরা করতেছে, যা তড়িৎ বাড়ি যা। অন্য ব্যানে উঠবি না, মোড়ের মাথায় মসজিদের ব্যান খাড়াই আছে, ওইটা গিয়ে উঠ। হুম। ধারা টাকাটা মুঠোর পুরো 1 সেকেন্ডও দাঁড়ালো না। পেটের এক পাশ চেপে হাঁটা শুরু করলো। মোড়ের মাথায় পৌঁছাতে দেখলো মজিদের ব্যান দাঁড়িয়ে আছে। তাকে আসতে দেখে মজিদ মেয়ে একটু হাসলেন। গ্রামের চেনা মেয়ে, তাই স্নেহ সুরে বললেন, আম্মা বাইর যাইবেন, কলেজ শেষ? হুম চাচা, বেশি দেরি হইব ছাড়তে, মেলা মাথা বেদনা করতেছে। আরে দুজন আইলে গাড়ি টান দিমু আম্মা, আপনি কষ্ট করে একটু বইয়া তাহেন। আচ্ছা। মিনিট খানেকের মধ্যে বাজার দিয়ে দুজনের ব্যানে এসে বসলেন। বুইয়া বাড়ির মেয়েকে দেখে একটু দূরত্ব রেখেই বসলেন। মজিদ মেয়ে এবার গাড়ি টান দিয়ে। গ্রামের রাস্তাগুলো ভাঙাচোরা। ভ্যানের চাকা কোনো গর্তে পড়লে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে বেরিয়ে আসবে। সে চোখ মুখ শক্ত করে দাঁতে দাঁত চেপে বসে রইল। দূর থেকে আরিস তীক্ষ্ণ চোখে খেয়াল রাখছিল মেয়েটা চেনা ব্যানটা উঠলো কিনা। যখন দেখলো উঠেছে, তখন সে আড়তের দিকে পা বাড়ালো। সকাল থেকে তার পেটে এক ফোঁটা দানা পানিও পড়েনি। খাওয়ার সুযোগ হয়নি। আজ বড় হাট, ব্যস্ততা বেশি। বড়র মৌসুমে ভালোই ধান আমদানি হয়। আজকে পাট আর ধানের আমদানি নজরে পড়ার মতোই ছিল। এই জন্যই আড়তদাররাও যার যার মতো লুপে নিয়েছে। আরিজ আড়তে ঢুকে আজান ভুইয়াকে বলল, চাচা আপনি বইয়া তাহেন, আমি বাজারটা সাইরা লই, বাড়ি যাওয়ানোর সময় আম্মার হাতে দিয়া দিয়েন। জলদি আসিস। কেন, একটু বইতে পুটকি জ্বলছে আপনার? আমি যে সকাল থেকে বসবার সময়টুকু পাই নাই, এই হিসাব আছে নাকি? নিজের পাছা পাছা আর অন্যেরটা যাতা। আরিজের মুখে কোনো লাগাম নেই। ছেলেটা আগে যা ভয় করতো, এখন তার মধ্যে ভয়ে চিটাপটা নেই। তাই উনি চোখ রাঙিয়ে তাকালেন, গালে দিয়ে বললেন, জানোয়ারের বাচ্চা, কথা কম কইলাম। বাড়িতে মেহমান আইবো, তড়িৎ জান লাগবো আমার। কেডা আইবো? ঘটক আইবো, বাড়ি ভর্তি শুয়োরের ফালা পয়দা কই রাখছি না, টাকা খরচা কই তো আপদ বিদায় করণ লাগবো না। পোলা মাইয়া দুটোই আল্লাহর মাল। আপনি মাইয়া গো লগে এমন করেন কেন? মরবেন না নাকি? মরণের ভয়টাও নাই। বেশি পটর পটর করবি না আজিজ, যা বুঝুস না তা লইয়া কথা কবি না। আমি মরলে মাইয়ারা আমার খাটলে ছুঁইতে পারবো, আমার কবর জিয়ারত করতে পারবো? খালি খালি এই এগোফিশনের টাহা ধ্বংস। আইজ নিজের একখানা পোলা থাকলে তোর মতো কামলা ছোপা সহ্য করণ লাগতো আমার? একটু কিছু কইলে তো আড়ত ছাইরা যাওয়ার হুমকি দেয়। কই সহ্য আর করেন কই? একটা ন্যায্য কথা কইলে তো পিছন দিয়া বাঁশ বইয়া দেন। মাস্টার্স পাস করা কামলার পাইয়া কাম কইরা জানডা কয়লা কইরা ফালাইতেছেন। অথচ আমার দিন কিন্তু এমন আসিল না। আমি এই গ্রামের ফোলাটা ফার্স্ট বয় আসিলাম। আজ আব্বা না মরলে আমিও ও রাজার হালেই থাকতাম। নেহাত পরিস্থিতির কাজে বান্দা পইরা গেছি। আর এই সুযোগ আপনি আমার হাতে কলম কাইরা আপনার আড়তে হিসাব ধরাইয়া দিলেন। খারাপ দিন তাই এখন পইরা থাকি। তবে বেশি দিন থাকবো না চাচা, মিলাইয়া নিয়েন, আমারও সুদিন আইবো, আমিও আবার কলম ধরমু। আমার সার্টিফিকেট একদিন কথা কইব। কেন যাইবি? আমি তোরে দেখি না, কিচ্ছু দেই না। দেন তো, দেন নাই কই না তো। রোজ 50 টাকা হাতে ধইরা দেন। এখনকার বাজারে 50 টাকা কিছু হয়? নিজেরা ঝুড়ি ভর্তি বাজার করেছেন, আর আমি এই টাকার মাছ কিনবো নাকি মুরগি, তাল কিনবো নাকি সবজি?
বোনটা আমার মুরগির মাংস পাইলে এক গাল ভাত বেশি খায়, এসব বুঝি ঠিকই, কিন্তু কুলাতে তো পারি না। খবিস কোননকার, এত দে তাও মুখে শুক্রিয়া নাই যে আমার চোখের সামনে থেকে দূর হওয়া কইলাম, নইলে ইটা দেখছস না, এটা দিয়ে তোর মাথা ফাটাইয়া দিমু। আপনি ইটা মারলে আমিও ঢিল মাইরা আপনার চোখ কানা কইরা দিমু। এমনিতে ল্যাংড়া, চলতে ফিরতে পারেন না, এবার একবারে কানা কথা হইল গিয়া ঝগড়া থন, আজকাল টেয়া দেন, আজকাল বাজার মেলা বেচা কিনে হয়েছে, কম দিলে নিমুনা কইলাম। আজান বইয়া এবার আগে পুষতে পুষতে 1,000 টাকার নোট ছুড়ে দিলেন আর স্তরিত ডুবে নিলেন। চকচকে নোটগুলো চুমু খেয়ে এক গাল হাসলো, তারপর বাজারে ব্যাগ নিয়ে সবজির বাজারের দিকে হাঁটা ধরলো। তখন দুপুর 1টা, সূর্যটা সবে মাত্র পশ্চিমে হেলতে শুরু করেছে, অথচ বিন্দু মাত্র রোদের তেজ কমেনি, বরং উত্তপ্ত দুপুরে আরো ধারালো হয়ে উঠেছে। একটা কাক গাছের ঢালে বসে হাঁপাচ্ছে, পানি খুঁজছে। খরায় মাঠঘাট পুকুর শুকিয়ে খা খা করেছে, টিউবওয়েলের পানি উঠছে না। বোবা প্রাণটাও বলতে পারছে না, কারো থেকে চাইতেও পারছে না। এর একটু জোরে জোহরের আজান ধ্বনিত হলো। গ্রামের পথ মারিয়ে মুসল্লিরা মসজিদের দিকে গেল। ঠিক তখনই একদল দাওয়াল একে একে বুইয়া বাড়িতে ঢুকতে শুরু করলো। তাদের মাথায় ধানের বস্তার বোঝা, কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে, ঘামে লেপ্টে গেছে পরনে সেন্ডো গেঞ্জি ও লুঙ্গি। রোদের তাপে সকলে বেহাল দশা, তৃষ্ণায় যেন ছাদি ফেটে যাচ্ছে। তারা উঠানে বোঝাগুলো রাখলো, তারপর গাছের নিচে দপ করে বসে পড়লো। কেউ বা মাটির উপর শুয়ে হাঁপাতে লাগলো। কদিন ধরে ধান কাটে, আটি এনে উঠানে জমা করেছে, সেসব আটি ফালা করে উঁচু করে রাখা হচ্ছে, উঠানো রাখা হচ্ছে। ভুইয়াদের 4 ভাইয়ের প্রচুর জমি জমা, মৌসুম বেঁধে সারা বছর সব আবাদ করেন ওনারা, যার কারণে ওনাদের কামলার কিষান অভাব নেই। তবুও ধান কাটার মৌসুমে বাড়তি মানুষ আনান যাতে ধান কাটা আর মাড়াইয়ের কাজ দ্রুত শেষ করা যায়। এই সময়ে কখন ঝড় বৃষ্টি হয় বলা যায় না। আর এইসব লোক প্রায় প্রতি বছরে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, নেত্রকোনা, পাবনা সহ চরা অঞ্চল থেকে ধান কাটতে আসে। মাসভর ধান কাটা ও মাড়াইয়ের কাজ করে, বিনিময়ে ধান নেন আর পেট পুড়ে 3 বেলা খেতে দিতে হয়। থাকার জন্য কাছারি ঘর, যে কদিন থাকবে সেখানেই থাকবে। এদিকে মস্ত উঠানে এক পাশে চলছে ধান মাড়াইয়ের কাজ। কদিন আগে যেগুলো কেটে এনে শুকানো হয়েছিল সেগুলোই মাড়াই করা হচ্ছে। আধুনিক মাড়াই কলের বট বট শব্দে কানে তালা লাগানোর জোগাড়, কিন্তু তাতে তো আর কাজকর্ম বন্ধ রাখা যাবে না। তাই ধানের আটিগুলো কলের মুখে ধরতে ধান ছিটকে ছিটকে পড়ছে। কলের উল্টো দিকে মস্ত বড় স্ট্যান্ড ফ্যান রাখা, বাতাসের গতি বুঝিগুলো হাতে দাঁড়িয়ে গেছে গায়ের কজন মহিলা। তারা শরীর ঝাঁকিয়ে বাতাসের কুলো নাড়াতেই ছিটা ধান আর ধুলোবালি আলাদা হয়ে যাচ্ছে, আর পুষ্ট ধানগুলো নিচে জমা হচ্ছে। উঠানের একদম শেষ প্রান্তে বুইয়াদের রান্নাঘর, ওখান থেকে বেশি আসছে মশলা ঝাঁঝালো গন্ধ। সেখানে বাড়ির গিন্নিরা কাজে ব্যস্ত, দম ফালানোরও সময় নেই তাদের। বাড়ির মেয়েরা গেছে স্কুল কলেজে, এদিকে ধান কাটা মানুষগুলো চলে এসেছে, ওনাদেরকে খেতে দিতে হবে। আজ হাটবার ছিল, বাজার সদাই এনে কেটে বেছে ধুয়ে সেসব রান্নার জোগাড় করতে দেরি হয়ে গেছে। তাও আগের আনাজপাতি ছিল, সেগুলো আগে থেকে কেটে রেখেছে। রান্নাঘরের দেওয়ার পিঠ ঠেকিয়ে বসে আছেন নূর বানু, কোলের ওপর পিতলের পানের বাটা, খয়ের আর চুন মাখিয়ে পান সাজাচ্ছেন তিনি, মুখটা বরাবর মতোই গম্ভীর। কামলারা এসে গেছে দেখে তারা দিয়ে বললেন, বাড্ডি বাড়ো বড় বউ, কামলারা মাঠ থেকে আইয়া পড়েছে। কামের মানুষ তারা, কতক্ষণ বইয়া থাকবো। শাশুড়ির কথা শুনে রেখা আঁচলে গাম মুছতে মুছতে জবাব দিলেন, দিতাছি আম্মা, এই তো শেষ। এ কথা বলতে উনি আর চোখে তাকালেন সেজো জায়ের দিকে। তাকে যদি এখন বাদ বাড়তে বলা হয় নির্ঘাত বাহানা তৈরি হবে, সে আবার কামচোর। এ কথা একটা কাজ করতে দিলে দেহ নড়ে না, একটা করতে করতে অন্য আরো 5টা কাজ হয়ে যায়। অগত্যা নিজে কাঠের হাতা নিয়ে এগিয়ে গেলেন। কামলাদের জন্য মোটা চালের ভাত আগে রান্না করা হয়ে গেছে, মারানি দিয়ে মার গেলে উপর করে রাখা হয়েছে পাহাড় সম ভাত। মাটির তৈরি জোড়া চুলোয় চাপানো ঢেঁড়স সাইজের বড় পাতিল, তাতে এখনো টকবক করে পুড়ছে পাতলা মসুর ডাল। কেবল রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আজ 5 ফোড়ন দিয়ে ভাগা দিয়েছেন, তাতে পুরো রান্না গানে মমো করছে। অন্য চুলায় লোহার কড়াইতে টমেটো ধনেপাতা দিয়ে রান্না হয়েছে কাতলা মাছের ঝোল। ডেকচিতে রাখা আলু, বেগুন, কুমড়ো দিয়ে 5 মিশালি সবজি। এমনিতে বুইয়া বাড়িতে সদস্য সংখ্যা বেশি, তার উপর ধানের মৌসুমে কামলা সহ প্রায় জনা 35 জন মানুষের খাওয়া দাওয়ার দায়িত্ব পালন করতে হয়। 3 জন জায়ের পক্ষে এত কাজ সামলানো সম্ভব, তাই গরিব বিধবা কয়েক মহিলা রাখা হয়েছে, তারা কাজ করে দেয়। রান্নাঘরে 2 বউকে কাজ করতে দেখে নূরবানু ভুজোড়া কুচকে নিলেন, পানির পিক ফেলে আশেপাশে তাকালেন। ছোট বউকে না দেখে জিজ্ঞেস করলেন, বড় বউ, ছোট বউ কই? বড় গিন্নি তরকারি তুলতে জবাব দিলেন, কুমড়ো ফুল আনতে কইছিলাম, এখনো আহে নাই। স্বামী বাড়িতে আইছে? হ আম্মা আইছে। নূরবানু দাঁতে দাঁত চেপে বসে রইলেন, রাগে গা পিত্তি জ্বলে গেল ওনার। ঠিক তখনই চুলো গামছা জড়িয়ে তড়িগড়ি এলো বকুল।
শাড়ির কুচিটাও ঠিক মতো করতে পারিনি। রান্নাঘরে শাশুড়িকে দেখে মুখ শুকিয়ে গেল। কড়া কথা শোনার প্রস্তুতি নিয়ে থালা বাটি নামাতে লাগলো। বড় জায়ের হাতে হাতে কাজ করলো। নূরবানু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সুরো বউ, আমার সম্মুখে খাড়াও। বকুল ধীরে পায়ে এসে মাথা নিচু করে দাঁড়ালো। চোখ মুখ চুপসে গেছে। উনি ছোট বউকে আপাদমস্তক দেখে বললেন, এখন আউনের সময় হইল, কামলারা বইয়া আছে। বড় বউ সেজ বউ একা হাতে খাইতে মরতেছে, আর তুমি গা গোসল করে উপস্থিত হইছ। তোমার কি আক্কেল জ্ঞান হইব না? বাপে মায়ে খালি গা গোসল দেওয়া শিখাইছে, স্বভাব বশত শিখাই নাই। লজ্জায় বকুলের মাথা নিচু হতে হতে থুতনিটা গলায় ঠেকলো। কিছু বলার শব্দ খুঁজে পেল না, বলার মতো রুচিও হলো না। কি বলতো? আপনার ছোট ছেলে শরীর জাগার সময় জ্ঞান নেই। সে যখন যেভাবে নিজের মর্জি জানাবে তখনই আমাকে ডাকে সাড়া দিতে হবে। সে রাত দিন দেখে না, মানুষজন বোঝে না, ভালো খারাপ দাঁত ধারে না, একবারেও ভাবে না এত সময় কাজের সময় তাকে না পেলে সবাই খুঁজবে, কথা শোনাবে। অবশ্য যে বুঝে অবুঝ তাকে কি বোঝাবে? বড় জায়ের কথা শুনে কুমড়ো ফুল তুলতে গিয়েছিল সে। তাকে দেখে পানি খাওয়ার কথা বলেছিল শামীম। সরল মনে পানি দিতে গিয়ে আটকে পড়েছে। কত অনুরোধ, কত কি বলল, শুনলই না। এই ভর দুপুরে ঘর দরজা আটকে নিজের মর্জিকে প্রাধান্য দিল। স্বামীর প্রতি এমনি এমনি অনীহা আসে না, আসে তার কাজকর্মে। তাকে এখন দাঁড়িয়ে থাকতে দেখে নূরবানু আর চোখে তাকালেন। একটু কিছু বললেই কাঁদতে হবে, চোখের পানি যেন রেডিই থাকে। কিন্তু শাসন না করলে হবে, লাই দিলে দই দই করে মাথায় উঠে নাচবে। তাই গম্ভীর মুখে পুনরায় বললেন, রাইতে শহর থেকে মেহমান আইছে, সব বউরে কইতেছি, মাথায় থেকে আসল যদি সরে, সবটির চুলের মুঠি দইরা বাপের বাড়ি খেদাইয়া দিমু। বেলাসবো, আমার বাড়িতে রাখতাম না। বকুল মৃদু মাথা নাড়িয়ে সরে গেল। চোখ দুটো চোখের পানিতে ঝাপসা। ভোলা গলার কাছে কাটা আটকে গলার কাছে কান্না আটকে আছে। একটু পান ভরে কাঁদতে পারলে ভালো লাগতো। রান্নাঘরে কাজের মেয়েগুলো আর চোখে তাকে দেখে মিটি মিটি হাসছে। নিজেরা পুষুর পাশুর করছে, এ নতুন কিছু না। তার স্বামী প্রায় নিত্যদিন এমন কাজ করে যে অন্যরা তাকে দেখে হাসার সুযোগ পায়, মজা লুটে। ঘরের মানুষটা যদি সবার কাছে ছোট করতে চায়, তাহলে কাকে কি বলবে? পরের সঙ্গে যুদ্ধ করা যায়, কিন্তু ঘরের মানুষের সঙ্গে কিভাবে? এদিকে কামলারা হাত মুখ ধুয়ে পাটি বিছিয়ে বসে পড়েছে। ক্ষুধার পেট ছো চো করছে। এখন দুটো খেয়ে আবার মাঠের দিকে ছুটবে। তৎপর বাড়ির গিন্নিরা খাবার বেড়ে দিল। রফিক আর সরোয়ার সবকিছু নিয়ে গেল। সবাইকে খাবার দিয়ে নিজেরাও বসে পড়লো। ভাত, সবজি, ডাল, মাছের ঝোল নিয়ে খেতে শুরু করলো। ক্ষুধা পেটে ঘরোয়া রান্না অমৃতের মতো সমান। সকলে বেশি বেশি ভাত নিয়ে পেট পুরে খেলো। রান্নার প্রশংসা করতে ভুললো না। তারপর উঠে দল বেঁধে আবার হৈ হৈ করে মাঠের দিকে ছুটলো। এতগুলো মানুষ যেতে চারপাশটা নীরব হয়ে গেল, নয়তো এতক্ষণে গম গম করছিল। তারা যেতেই শেফালি কাকুলি থালা বাসন ধোয়ার কাছে লেগে পড়লো। শেফালি খালা আশেপাশে তাকিয়ে বললেন, সুলেমান ল্যাংটা কই? সকাল থেকে তো দেখি নাই, চলে গেছে নাকি? না, হে ঘরে ঘুমাইতেছে, রাইতে নাকি ঘুমাই নাই। শহরের ফোলারা কি বলদ হয় খালা? এমন মনে হইল কেন? ওই ফোলার ঘরে লাইট ফ্যানের সুইচ না দিয়ে কারেন্টের অপেক্ষা করছিল। ফরজের আজানের সময় কারেন্ট আইছে, এ জানেই না। এক কথা বলে কাকলির খিলখিল করে হাসতে লাগলো। শেফালি নূরবানুকে দেখে ইশারায় থামতে বললেন, কিন্তু কারো হাসি থামলো না, বরং মুখ টিপে হাসতে লাগলো। ওইদিকে গিন্নিরা ব্যস্ত এখনো কমেনি। এবার বাড়ির কর্তাদের খেতে দিবে। তাছাড়া কামরাদের জন্য সাদামাটা আয়োজন হলেও বাড়ির কর্তাদের কি এসবে হবে? হবে না। ওনাদের চাই হরেক রকম পদ, নয়তো খাবার নাকে মুখ তুলতে পারেন না। তাই ওনাদের জন্য হয়েছে চিকন চালের ভাত, বড় গলদা চিংড়ি ভুনা, খাসির মাংস, বড় রুই মাছ ভাজা, ঘন মুগ ডাল, সবজি, 2 রকম ভাজা আর রসগোল্লা। কর্তাদের খাবার রেডি। 3 বউ সেসব দিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে দিয়েছেন। একটু পরে বাইকের শব্দ শোনা গেল। আজান বুইও চলে এসেছে। বাইক থেকে নেমে উনি সিরাজকে বললেন, বাজারের ব্যাগটা আরিজের বাড়ি পৌঁছে দিতে, নয়তো আরিজ ঝগড়া বাঁধাবে। এ কথা শুনে সিরাজ শীষ বাজাতে বাজাতে ব্যাগটা নিয়ে চলে গেলেন। আরিজের মায়ের হাতে ব্যাগটা দিয়ে আসতে কলিমের মুখোমুখি হলো সে। কলিম আরিজের বাড়ির ভাড়াটিয়া, পেশায় ট্রাক চালক। সিরাজকে দেখে কলিমের মুখটা থমথমে হয়ে গেল। এই সিরাজকে তার একটুও পছন্দ না, দেখলেই রাগ হয়। মন বলে এক ঘুষি বসিয়ে দিতে। সে পাশ কাটিয়ে নিজেদের ঘরে ঢুকলো। তারপর পরনে শার্ট খুলতে তার বউ শিউলি রুমে ঢুকলো। জিজ্ঞাসা করলো, বাজার আনছেন? না। তাইলে আমি কি রানমু? আরে বউ, কাছে আইয়া বস, তোর জন্য মেলা দামি জিনিস আনছি। কি জিনিস? জিনিস লাগবো না আমার, আপনি বাজার আইনা দেন। বউয়ের কথা শুনে কলিমের মুখে হাসি মুছে গেল। মেয়ে মানুষ বেশি কথা বলে। সে লুঙ্গির গিট্টু থেকে 2 পিস বড়ি বের করে শিউলির হাতে দিল। বলল, তোরে বাড়ি থেকে তুইলা আউনের সময় কইছিলাম না, আমি নুন খাইলে তুই নুন খাইবি, আমি ফ্যান খাইলে তুই ফ্যান খাইবি। আইস টেরাকের মাল ঠিকঠাক মতো ডেলিভারি দিছি। মহাজন খুশি হয়ে 2 পিস সুখী বড়ি দিছে। ধরবো, এই ল সুখী বড়ি খা। কলিমের কথা শুনে শিউলি হতবাক। সে হাতে বড়ি দুটো নেড়ে ছেড়ে দেখলো। তারপর বিস্ময় নিয়ে বলল, ওমা, কি কোনেরি সুখী বড়ি না? মেয়া মাইনছে খায়,
আপনি কেন খাইবেন? আরে পাগলি বউ আমার, তুই দেখে কিচ্ছু বুঝুস না। কি বুঝি না আমি? পাগল ছাগলের লাহান কি সব কইতাছেন? যার মনে সুখ আছে সেই সুখী বড়ি খাইতে পারে। এটা বিদেশি সুখী বড়ি পাগলি। হার বিদেশি নাম লইলে ইয়াবা। কার বাবা? ইয়াবা ইয়াবা। এটি আবার কি? কেমনে খায়? কেমনে খায় আমি তোরে শিখাইয়া দিমু। আপনি বড়লোকি ওষুধ কেন আনছেন? খায়া যদি মইরা যায়? মরবি না পাগলি। এটা খাইলে নিজের পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হইব। রাজ্য না থাকলে নিজের রাজা মনে হইব। রাজা হইতে এখন আর টাহা লাগে না। এক পিস ইয়াবা খাইলে হয়। স্বামীর কথা শুনে শিউলি হতবাক হয়ে গেল। দারুণ জিনিস তো। রাজ্য ছাড়া রাজা ভাবা যায়? তার মানে এটা অলৌকিক কিছু। এটা সে খাবে না, বক্সের ভেতর লোপে তুলে রাখবে। এমন দামি জিনিস বাইরে রেখে যদি নষ্ট হয়ে যায়, প্রয়োজনে আচারের মতো করে খাঁটি সরিষার তেলে চুবিয়ে রাখবে, তাহলে আর নষ্ট হবে না। আজান ভুইয়া বাড়ি হেঁটে যেতে যেতে আরব ভুইয়ার সঙ্গে দেখা হইল। উনি কিছু বলার আগে আরব ভুইয়া বললেন, ভাই, আজ এত দেরি হইল যে? তোমার ভিড় ছিল নাকি? আজ হাটবার আসিল না? হাটের দিন, তাই খদ্দের বেশি আইছিল। ওহ, যাও ফ্রেশ হয়ে নাও, আমি আসছি, তাড়াতাড়ি আয়, এক লগে খামো। এ কথা বলে আজান ভুইয়া স্থান ত্যাগ করলেন। উনি গেলে আরাফ ফোন এদিক ওদিক ঘুরাতে লাগলেন। ছেলেকে কল দিচ্ছেন কিন্তু কল ঢুকছে না, নেটওয়ার্ক নেই। জোহরের নামাজ গিয়েছিলেন, ফিরে দেখেন ছেলে 5 বার কল করেছে। কল ব্যাক করতে গিয়ে দেখে নেটওয়ার্ক নেই। তাই এখানে দাঁড়িয়ে ফোনটা উঁচু করে নেটওয়ার্ক খুঁজছেন, পাচ্ছেন না দেখে এদিক ওদিক হাঁটতে লাগলেন, আশেপাশে দেখতে লাগলেন। কতদিন পর গ্রামে এসেছি। বিশাল জায়গা জুড়ে ওনাদের ভুইয়া বাড়ি। দেখতে কিছুটা জমিদার বাড়ির ডিজাইনের তৈরি, সাদা রং করা, জায়গা জায়গা ফলেস্তারা খসে পড়েছে। বাড়ি তৈরি করেছিলেন ওনার বাবা আকবর ভুইয়া। তিনি মারা গেছেন, 8 বছর হতে যাচ্ছে। মারা যাওয়ার আগে এ বাড়ির মালিকানা সহধর্মী নূরবানুকে করে দিয়েছিলেন। ছেলেদেরকে যার যার হক বুঝিয়ে দিয়েছেন, ব্যবসা করতে টাকা দিয়েছেন। আলাদা থাকলে বাড়ি করার জন্য 4 ভাইকে রাস্তার ধারে জমি জমা দিয়েছেন। আকবর ভুইয়া 4 জন ছেলে, আজান, আরাফ, তাওহিদ আর শামীম। যদিও একটা বোন ছিল, 5 বছর বয়সে পানিতে ডুবে মারা গেছে, তাই তাকে কেউ মনে রাখেনি। আজান ভুইয়া হচ্ছেন সবার বড়। বছর 2 আগে অ্যাক্সিডেন্টে এক পা হারান তিনি। হাঁটু অব্দি পা থেতলে যাওয়ার কারণে হাঁটু বরাবর পা কাটা হয়েছিল। বর্তমানে স্কেচ নিয়ে হাঁটাচলা করেন। অন্য সব কাজ করলেও একা চলাফেরা করতে পারেন না। কয়েক ধাপ এগিয়ে হাঁপিয়ে যান। জোরে হাঁটতে গেলে শরীর কাঁপতে থাকে। তাই ওনার সঙ্গে সিরাজ নামে এক ছেলে সবসময় থাকে। তার কাজ হলো ওনাকে চোখে চোখে রাখা। সিরাজ ওনাকে বাইক করে সবসময় নিয়ে যায়। তাকে কখন লাগে বলা যায় না, তাই কাছাকাছি পাশের ঘরে তুলে দিয়েছেন। সে যেখানে থাকে তার আজান ভুইয়া ফরমাইশে শোনে। আজান ভুইয়ার প্রথম স্ত্রী মারা গেছেন বেশ কয়েক বছর আগে। প্রথম স্ত্রীর ঘরে 2 মেয়ে, সুমাইয়া আর হুমাইয়া। 6 মাস হলো তাদের 2 বোনকে একসাথে এক বাড়িতে বিয়ে দিয়েছেন। সুমাইয়ার ছোট দেবরের সঙ্গে হুমায়রার বিয়ে হয়েছে। এক বাড়িতে বেশ ভালোই আছে তারা। তবে তারা আর ভুইয়া বাড়িতে আসে না, যোগাযোগ করে না, ডাকলে আসে না। হয়তো বাবার ওপর রাগ করেই আসে না। আসবেই বা কেন? অপমান হতে। আজান ভুইয়া বাবা হয়ে নিজে মেয়েদের দেখতে পারেন না, আপদ মনে করেন, পথের কাঁটা ভাবে, তাই এসে বাবাকে বিরক্ত করে না। প্রথম স্ত্রী রাবেয়া মারা যাওয়ার পর উনি রেখাকে দ্বিতীয় বিয়ে করেন। ভেবেছিলেন আগের জন মেয়ে জন্ম দিয়েছে, এবার বোধহয় পুত্র সন্তানের জনক হবে, কিন্তু সেটা হয়নি। বরং ধারা সারা জন্ম হয়ে ওনার মনটাকে একবারে বিষিয়ে দিয়েছে। মেয়েলি কিছু সমস্যার কারণে রেখা কনসিভ করতে পারেনি। কবিরা জানিয়েছেন রেখার নারীতে পুত্র সন্তান নেই। যত চেষ্টা করুক না কেন, সম্ভব না। ওনার ঘরে 4 মেয়ে, ওনাকে ডাকলে কেন জানি বুক ঠান্ডা হয়ে হবে কিভাবে পুত্র সন্তানের মুখে বাবার ডাক শোনার জন্য বুকে যে আজন্মে তৃষ্ণা জমে আছে। তারপর অ্যাক্সিডেন্টে এক পা হারালো, তাতে কি হয়েছে? আয় রোজগার থেমে গেছে। কারো বোঝা হয়েছেন? হননি, হবেনও না। হাটের উপরে ওনার নিজস্ব চালের আড়ত আছে। আশেপাশে আরো আরো থাকলেও ওনারটা সবচেয়ে বড়। নজর পড়ার মতো পজিশনে ওনার আড়ত। বেচা বিক্রিও আর জমি আছে, সেসব নিত্য নতুন আবাদ ফসল আসে। বছরে যতটুকু লাগে রেখে সবটা বিক্রি করে দেন। এভাবে দিন চলছে। আরাব ভুইয়া এ বাড়িতে মেজো ছেলে, পেশায় প্রফেসর। শহর থেকে পড়াশোনা করেছেন উনি। বাকি ভাইয়ের মতো গ্রামে গ্রামে করে নিজের ভবিষ্যৎ নষ্ট করেননি, বরং শহরের পড়াশোনা শেষ করে নিজ যোগ্যতায় শহরের সেটেল হয়েছেন। স্ত্রী মির একমাত্র ছেলেকে নিয়ে ঢাকাতেই থাকে। বছর 2 একবার ঘুরতে আসেন মায়ের কাছে, কিছুদিন থেকে সময় কাটিয়ে আবারও চলে যান। এবার ধান কাটার মৌসুমে এসেছেন। ওনার স্ত্রী একজন ডাক্তার, যার কারণে গ্রামে থাকেন না এবং ব্যস্ততায় এবার আসতেও পারেননি, তবে কালকে চলে যাবে। তাওহিদ ভুইয়া এ বাড়িতে সেজো ছেলে। ওনার স্ত্রী ফাবিহা
ওনাদের দুই মেয়ে দিয়া হিয়া তাওহিদ মাছের ব্যবসা করেন। এছাড়া শহরের রাস্তায় 4টে ট্রাক ছাড়া আছে, নিজের জায়গা জমি আছে, শুটকির ব্যবসা আছে। সব মিলিয়ে উনিও বেশ ভালোই আছেন। আর এবারে ছোট ছেলে হলো শামীম ভূঁইয়া। সে কর্মের কিছুই করে না, তবে জুয়া খেলে, ইদানিং কানে আসে, ঘরে বসে নেশা করে। কিছু জমি বিক্রি করেছে, এবার বাড়ি এসে নিজে কথাও বলেছে শামীমের সঙ্গে। সে জানিয়েছে আর করবে না। তার স্ত্রী বকুল, মেয়েটা খুব ভদ্র, পড়াশোনা জানা মেয়ে। শামীম তাকে তুলে এনে বিয়ে করেছিল, বাবার বাড়িতেও যেতে দেয় না। তাদের 2 বছর একটি মেয়েও আছে, তার নাম দোয়া। ভীষণ মিষ্টি দেখতে মেয়েটা, সদ্য কথা বলতে শিখেছে, দু একটা শব্দও বলে, কথায় কথায় হাসে। তবে শামীম যত জুয়া খেলুক, নেশাপানি করুক, বউ আর বাচ্চা তার কলিজায়। সে কোনো কারণে বকুলকে বললেও পরে নিজেই কাঁদে। বকুল যতক্ষণ না হাসে ততক্ষণ হাত ধরে বসে থাকে। মাঝে মাঝে ভাইয়ের কাণ্ডে উনিও কিছু বলার ভাষা খুঁজে পান না। এবং বলা বাহুল্য, কেন জানি ভুঁইয়া বাড়ির পুত্র সন্তান জন্মালেও বাঁচে না। ওনার ছেলেরাই বাড়ির একমাত্র ছেলে সন্তান। 7 বোনের এক ভাই সে। তবে বোনগুলো কেন জানি তার উপস্থিতি পছন্দ করে না। সেটা বুঝি ছেলেটা গ্রামে আসে না। ছেলের কথা বলতে না বলতে ফোনের রিংটোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটলো, কারণ স্ক্রিনে বাজছে একমাত্র ছেলের নাম, কমান্ডো হিমাদ্রি শেহজাদ। রুমের মধ্যে অনবরত খুটখাট শব্দ শুনে মুনতাসিরের ঘুমটা হালকা হয়ে গেল। ঘুম জড়ানো চোখে তাকালো একবার, কিন্তু কিছুই বুঝতে পারলো না। পরের বার ঘাড় ঘুরিয়ে দেখলো কয়েকজন মানুষ কি সব কাজ করছে। এরা কারা, রুমে কেন, কি করছে? মানুষ দেখে সে কৌতূহলবশত উঠে বসলো। 2 হাত চোখে ডলে দেখলো তার ঠিক সামনে এসি, চার্জার ফ্যান আর একটা চার্জার লাইট রাখা। মূলত এগুলো লাগানোর জন্য সুইচ বোর্ড করা হচ্ছে। সে রুমে চোখ বুলিয়ে দেখলো পুরনো আসবাবপত্র সরিয়ে নতুন কিছু আসবাবও আনা হয়েছে। এগুলো কে করলো, কখন আনলো? বেডটা আগে থাকলো, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রব, মাল্টিপারপাস ওয়ার্ড্রব, ডাবল সোফা, সেন্টার টেবিল, একটি চেয়ার, একটি বিন ব্যাগ। এছাড়াও দেখা যাচ্ছে কফি মেকার, পানির ফ্লাক্স আর ছোট একটি ফ্রিজ, যেন তাকে কেউ ছোটখাটো সংসার সাজিয়ে দিচ্ছে। সে হতবাক হয়ে সেসব দেখতে দেখতে তার নজর গেল ওয়াশরুমের দরজার দিকে। দরজার পাশে তারা হারানো লাগেজ রাখা। ঘুমের ঘরে এখনো কাটেনি, ভুলভাল দেখছে মনে হয়। তার লাগেজ হারিয়ে গিয়েছে, তাহলেও ওখানে ওটা কি? সে দ্রুত উঠে লাগেজ খুলে জিনিসপত্র দেখতে লাগলো। এসব তো তারই, কাগজপত্র ঠিকই আছে, 2-একটা ব্র্যান্ডের শার্ট হারিয়েছে, পাওয়ার ব্যাংকটা নেই, যাকে আবার কেনা যাবে। এটা কোথা থেকে এলো? তখন আরব ভুঁইয়া তার রুমে এলেন। দরজার কাছে তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হাসলেন। ছেলেটা আজ সারাদিন ঘুমিয়েছে, দুপুরে গোসল করেনি, খাওয়াও নি। কতবার ডেকেছেন তাও শুনেনি সে। এভাবে কেউ ঘুমায় সারাদিন পর? তখন উঠেছে দেখে হাসতে হাসতে বললেন, সাহেবের খাওয়া দাওয়া লাগবে না, পড়ে পড়ে ঘুমালে হবে। খাইনি না। এজন্যই তো বলি এত ক্ষুধা লেগেছে কেন? তার কথা শুনে আরব ভুঁইয়া শব্দ করে হেসে ফেললেন। তাড়া দিলেন ফ্রেশ হয়ে খেতে নিতে। মুনতাসির উঠলো না, বরং প্রশ্ন ছুড়ল, এসব কি? এত কিছু দরকার ছিল না। আমি কিচ্ছু জানি না বাবা। কমান্ডো সাহেবের সঙ্গে বুঝে নিস, কল করেছিল, তোকে না পেয়ে আমাকে বকাবকি করলো। এবার উঠ, যা ফ্রেশ হয়ে খেয়ে নে, নয়তো জায়গা মতো অভিযোগের পৌঁছে দেবে বলে দিলাম, তখন বুঝবি মজা। এ কথা শুনে মুনতাসির তোয়ালে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকলো। এখানে আসার পর থেকে যা হচ্ছে তাই রিস্ক নিল না। কল ছেড়ে পানি আছে কিনা তা দেখে নিল। পানি আছে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচলো, নয়তো নিচের ওই কলপারে যেতে হতো। কলপারে গোসল করা ব্যাপার না, তবে টিউবওয়েলের ঐতিহাসিক শব্দটা তার ভালো মেজাজ খারাপ করার জন্য যথেষ্ট। ওয়াশরুমে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে, যেগুলো গত রাতে ছিল না। বালতি, মগটাও নতুন। এবার নিজেকে গেস্ট মনে হচ্ছে, নয়তো এখানে আসার পর থেকে মনে হচ্ছিল হতদরিদ্র। না আছে পরার মতো পোশাক, না আছে রেস্ট করার মতো একটু আশ্রয়। যাক বাবা, গেল দিন, খারাপ আসেনি, ভালো। বাকিগুলো ভালো গেলেই হলো। এ কথা ভেবে গুনগুন করতে করতে চুলে শ্যাম্পু করে সময় নিয়ে গোসল সারলো। ঘুমটাও ভালো হয়েছে। এখন গোসল করে আরো ভালো লাগছে, মন ও মেজাজ দুটোই বেশ ফুরফুরে লাগছে। সে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেলকনিতে দাঁড়ালো। ভেজা কাপড় মেলে আশেপাশে তাকাতে নজর পড়ল ভুঁইয়া বাড়ির উঠানে। উঠানে একপাশে 5টা মেয়ে কি যেন করছে, সবকটা প্রায় একই বয়সের। হাসছে তারা কোনো এক কারণে। মেয়ে মানুষের হাসির কারণ লাগে নাকি? এরা তো কারণে অকারণে এমনিতে হাসতে পারে। সে খেয়াল করলো মেয়েগুলো সামনে বড় 3টে চালতা। একজন চালতা কুচি কুচি করে কাটছে, আরেকজন সেগুলো ধুয়ে তুলছে। একটা চালতা কেটে অনেক হয়েছে, বাকি সব কি করবে? যা ইচ্ছে করুক, তার কি? সে আর দাঁড়ালো না, গায়ে টি শার্ট জড়িয়ে শীষ বাজাতে বাজাতে নিচে নামলো। 2 হাত দিয়ে চুল ব্যাক ব্রাশ করে হাঁটা ধরলো রান্নাঘরের দিকে। রান্নাঘরের সঙ্গে লাগোয়া ঘর, খাওয়া দাওয়ার পর্ব সারা হয়, কিন্তু অসময়ে কেউ আছে কি? না থাকলে খাবার চাইবে কার থেকে? নতুন জায়গায় এসে নিজে নিয়ে খাওয়াটাও কেমন হয়ে যায় না? সে রান্নাঘরের দরজায় গলা খাকারি দিতে বকুল চোখ তুলে তাকালো। মেয়ের জন্য দুধ গরম করছিল সে। দুষ্টু মেয়েটা সদ্য ঘুম ভেঙে উঠেছে, তাকে দুধ না দিলে
থামবেই না। এই সময় তাকে একা রেখে মুনতাসির মাথা নিচু করে নিল। হিমাদ্রি থেকে এই বাড়ির সদস্য সম্পর্কে একটু আধটু ধারণা পেয়েছে। সে জানে এই ভূঁইয়া বাড়ির ছোট বউ। ছেলেটা স্বামী বউ নিয়ে সিরিয়াস। অচেনা পুরুষের সঙ্গে কথা বলা পছন্দ করে না। যদি কোনো পুরুষের সামনে যায় মারতে শুরু করে, হাতের কাছে যা পায় তাই দিয়ে মারে। তার এই জন্য একজন অযথা মার খাবে এটা মানা যায় না। তাই চলে যাওয়ার জন্য পা বাড়াবে, তখন একটা মিশুর কানে লাগলো, আপনি বসুন, আমি বেড়ে দিচ্ছি। মুনতাসির বসলো না, বরং দরজা থেকে আরেকটু দূরে সরে দাঁড়ালো। বকুল তড়িঘড়ি খাবার বেড়ে যাকে পাঠালো। উনি এলে মুনতাসির খেতে বসলো। গতকাল রাতেও দেখেছিল তাকে কাঁসার থালা বাটি গ্লাসে খেতে দিচ্ছেন, এখনো তাই। এটা কি এই বাড়ির নিয়ম নাকি? আতিথেয়তা। কাঁসার বড় থালায় ভাত আর বাটিতে নানান পদের তরকারি, বড় গ্লাসে পানি। সে রেখার দিকে তাকালে উনি হাসলেন। তার মনের ভাবটুকু বুঝে বললেন, এই বাড়ির কর্তারা কাঁসার থালায় ভাত খায়। আমার শাশুড়ি মাও কয় এতে খেলে অসুখ বিসুখ কম হয়। বাহ, কিন্তু আমার তো নিজেকে রাজা রাজা মনে হচ্ছে। কেন? প্রাচীনকালে রাজারা নাকি কাঁসার থালায় রাজকীয় ভোগ সারতেন। আজ আমিও সারবো, তাহলে আমিও রাজা। কিন্তু আমার তো রাজ্য নাই, তাই আমি গরিবের রাজা। এই কথা শুনে রেখা হেসে ফেললো। মুনতাসির খাওয়া শুরু করলেন। রান্নার স্বাদ ভালোই। সে আবার যাতা রান্না খেতে পারলে না। রান্না ভালো হয়েছে দেখে ভাতের কোল কেটে সুন্দর করে খেতে লাগলো। রেখা পাশে দাঁড়িয়ে ছেলেটাকে ভালো করে দেখলেন। চেহারাটাতে আভিজাত্য ছোঁয়া, গায়ের রং ভালোই ফর্সা, লম্বা চড়া। ছেলেটা এক কথায় নজরে পড়ার মতো। ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ লাগছে। পরনে ধূসর রঙের টি শার্ট আর কালো ট্রাউজার। চাল চলন কথাবার্তা বেশ মার্জিত। কিছু একটা ভেবে উনি হাসলেন। তারপর এটা ওটা এগিয়ে দিতে বললেন, হিমাদ্রি আমার বড় আম্মু ডাকে, তুমিও ডাইকো। তা তুমি কি করো বাবা? বাড়িতে বাবা মা ভালো আছে তো? মুনতাসির মুখের খাবারটুকু শেষ করে পানি খেলো। তারপর ধীরে সুস্থে জবাব দিল, আমার বাবা মা বেঁচে নেই বড় আম্মু। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার মা মারা গেছেন। তার 7 মাস 3 দিন পর আমার বাবা মারা গেছেন। আমি আমার বোনের কাছে বড় হয়েছি। পড়াশোনা শেষ করে বর্তমানে অ্যান্টিক আইটেম নিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করি। ওহ, তা বৌমারেও নিয়ে আইতা। তাকে আনতে আমি তো এক পায়ে খাড়া। কিন্তু আপনার বৌমা আদৌ পৃথিবীতে ল্যান্ড করেছে কিনা বলতে পারবো না। তার সঙ্গে আমার দেখা হয়নি। যদি কখনো দেখা হয় তাহলে আগামীতে আনবে ইনশাল্লাহ। প্রথমে তার কথার মানে ধরতে পারেনি রেখা। যখন ধরতে পারলো তখন শব্দ করে হেসে ফেললেন। ছেলেটা ভালোই কথা জানে। ওনাকে হাসতে দেখে মুনতাসিরও খেতে খেতে মিটিমিটি হাসলো। তৎপর খাওয়া শেষ করে বের হতেই দেখলো ওই 5টা মেয়েও এখনো বসে আছে, কি যেন খাচ্ছে। তাকে দেখে 5 জনে ভ্রু কুঁচকে তাকালো, যেন সে চোর, চুরি করতে এসে ধরা পড়েছে। তার পেছন রেখাও বের হয়েছে। দাঁড়া, সারা দিয়া, হিয়া আর ওরা কেউ তাকে দেখেনি, চিনেও না। তাই উনি পরিচয় করিয়ে দিলেন, ওর নাম মীর মুনতাসির, হিমাদ্রির বন্ধু। গ্রামে ঘুরতে আইছে, তোমরা তারে ভাইয়া ডাকবা। হিমাদ্রি যেমন ভাই, হের বন্ধু ভাই, মনে থাকবো? চালতা খেতে খেতে 5 জন সম্মতি সুযোগ মাথা নাড়ালো। তখন হিয়া পট করে বলে বসলো, আসেন ভাইয়া, আমগো লগে চালতা চাটা খান। ওরা মাখাইতেছে, সেই স্বাদ হয়েছে। ওই আবার হাত না ধুইয়া যা মাখায়, সেই স্বাদ। সমস্যা নাই, তোমরা খাও। লজ্জা মায়ের নাকে দড়ি, লজ্জা বেড়ায় বাড়ি বাড়ি, লজ্জা পাইয়ের না। আমরাই তো। আসলে আমি এসব খেতে পারি না, অভ্যাস নাই। হিমাদ্রি ভাইরে ডাকলে এতক্ষণে আইয়া পড়তো। আইজ নিজের কন্যা বইলা মন খারাপের সুরে কথাটা বললো হিয়া। ওরা আর চোখে তাকালো হিয়ার দিকে। ঢপ মারাও একটা লেভেল থাকে। হিমাদ্রি এসব খেত, এটাও সম্ভব। বরং তারা খাচ্ছে দেখে ধমক কেড়ে ফেলে দিত। তবে তাকে এভাবে বলতে দেখে মুনতাসিরও খুব খারাপ লাগলো। সে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসলো হিয়ার পাশে। চালতা কেটে এক গামছা মাখিয়েছে। সব খাবে নাকি এরা? সেই 2 আঙ্গুলের সাহায্যে একটু তুলে মুখ দিতে চোখ বড় বড় হয়ে গেল। যেমনই টক তেমনই ঝালে ভরা। সে মুখ থেকে ফেলে তাকালো তাদের দিকে। সব কটা মুখ টিপে হাসছে। রেখা ফানি এনে দিল, খেয়ে সামনে হাঁটা দিল। কি বজ্জাত ভাবা যায়! ইচ্ছে করে এটা করলো, বুঝতে বাকি রইল না। সে হাঁটতে হাঁটতে তাকালো তার বরাদ্দকৃত রুমের দিকে। এখনো এসি লাগানো হয়নি। লাগাক ধীরে সুস্থে, এতক্ষণে সে ঘুরে আসুক। এসে অব্দি বাড়ির থেকে বের হয়নি, গ্রাম ঘুরে দেখা হয়নি। তাই হিমাদ্রিকে কল করতে করতে মাটির পথ ধরে হাঁটা ধরলো। সামনে একটা মোচড় চোখ পড়লো, কয়েকটি দোকানও আছে। চায়ের দোকানের ভেতরে ভিড় নজর কাড়লো। পেতে রাখা বেঞ্চে মাঝবয়সী বৃদ্ধ কয়েকজন বসে আছে। ওনাদের হাতে চায়ের কাপ। কাচের কাপে লাল চা দেখা যাচ্ছে। চায়ের রংটা বেশ। দোকানের ভেতর রঙিন টিভি আছে। টিভিটি আবার খাঁচা টাইপের কিছুর ভেতর রাখা, যাতে চুরি না হয়, তাই এই কৌশল বোধ হয়। টিভিতে বাংলাদেশি সিনেমা চলছে। সাউন্ডটাও ফুল ভলিউমে দেওয়া। মনোযোগ দিয়ে টিভির দিকে তাকিয়ে আছে কাস্টমার। মুখের ভঙ্গিমা গম্ভীর। ডিপজল নায়িকা মৌসুমীকে জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে। গলা ফাটিয়ে চেঁচালেও কেউ এগিয়ে আসছে না, বরং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।
ওদিকে নায়ক ওমর সানি ভ্যান গাড়িতে করে দোকানে দোকানে মাল দিয়ে বেড়াচ্ছে। দোকানদার টাকা দিলে মনে মনে ভাবছে এই টাকা বউকে একটা লাল শাড়ি কিনে দেবে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ব্রেন গোলা করার টোন। ওদিকে তার বউ নিয়ে বিলেন পাগল পায়, একদম টান টান উত্তেজনা। অপরদিকে ওদিকে চাঁদি ছিল ডিপ জল। মৌসুমীর রুমের দিকে গিয়ে রসগোল্লা মাখা চোখ বড় বড় করে হাসছে। পরনে হলুদ লুঙ্গি, গলায় হলুদ ওড়না, হাতে লাঠি, ইয়া বড় বুড়িওয়ালা পেটটা দৃশ্যমান। সে নায়িকার শাড়ি আঁচল ধরে টানতে টানতে বলছে, কাছে আয় সুন্দরী, আইস তোর বংশের বাতি জ্বালাইয়া দিমু। এদিক নায়িকা বাঁচার জন্য সামনে চিৎকার করছে, ধস্তাধস্তি হচ্ছে, কিন্তু চিৎকার থেকে তার নিঃশ্বাসের শব্দ আরো বেশি ভয়ঙ্কর। মুনতাসির আর দাঁড়ালো না, এসব জিনিস সে দেখে না। তবে মুরব্বীদের মুখভঙ্গি দেখে মেলা কিছু দেখে ফেলেছে। সে আশেপাশে তাকিয়ে বিলের পথ ধরে হাঁটা শুরু করলো। হিমাদ্রি কল ধরছে না, বেশ কয়েকবার চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না। সরু চিকন মেঠো পথ হাঁটতে ভালোই লাগছে, পুরপুরে বাতাস গায়ে এসে লাগছে। এমন মুহূর্তে গান হলে মন্দ হয়। সে গলায় ঝুলানো ইয়ারফোন কানে ঢুকিয়ে পছন্দের গান ছেড়ে দিল। এদিকে খুব সুন্দর গ্রামের খোলা পরিবেশ, কাছে শহর, এজন্যে ঠোকর খায়। সে পকেটের উপর ঢুকিয়ে নিজের মতো করে হাঁটতে লাগলো। গোধূলি বিকেল, সূর্যটা ক্লান্ত হয়ে অস্ত যাওয়ার পায়ে তারা জুড়েছে। আকাশের বুকে পাখিদের মুক্ত মনে উঠতে দেখা যায়। গরু ছাগল ঘাস খাচ্ছে, একদল বাচ্চা ব্যাট বল খেলছে, একজন মহিলা একদল রাজহাঁস নিয়ে যাচ্ছে। সে দাঁত ঘেঁষে ঘেঁষে হাঁটতে, ওই মহিলার হেসে বললেন, ভয় নাই, ঠকাইবো না। মুনতাসির কিছু বলল না, হাঁটা ধরল নিজের মতো। আসলে সে শুনতেই পায়নি, এত দূরে এসে মন্দ লাগলো না। গতকাল থেকে যা ঘটেছে সব ভুলে গেল। ভাবলো গ্রামে আরো বেশি কিছুদিন থাকবে। সে গ্রামের মানুষদের সরল জীবন যাপন নিজের চোখে দেখবে। যদি কাল থেকে এসে মনে হচ্ছে না গ্রামের মানুষ সহজ সরল, বরং যে যেভাবে পাচ্ছে বাস ধরিয়ে দিচ্ছে। এদিকে ওরা বাড়িতে গিয়ে আগে আসরের নামাজ পড়ল। উঠানে মেলা শুকনো কাপড় তুললো, তারপর ঘর উঠান সুন্দর করে ঝাড়ু দিল। সে বাড়ির টুকটাক সব কাজকর্ম পারে আর করেও। আরিজ এখনো আসেনি। আরিজের মা মরিয়ম বেগম চুলায় রাতে রান্না করছেন। আজকে রান্না হচ্ছে বেগুন আর টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল, করলা ভাজি আর মসুর ডালের ঝাল ভর্তা। মাকে ব্যস্ত দেখে ওরা নিজে গেল গরু দুটোকে খাবার দিতে, কিন্তু একটা গরু খুবই পাজি, খালি গুঁতো মারতে আসে। তাই এক হাতে লাঠি নিয়ে আরেক হাতে শুকনো খড় ভুসি পানি দিয়ে মাখিয়ে দিল। খাবার পেয়ে গরু নাক ডুবিয়ে খেতে লাগলো। খাচ্ছে দেখে সে বাছুরের গায়ে হাত বুলিয়ে চলে গেল। তবে ভালো করে খেয়াল করলে দেখতে পেত পাজি গরুর দড়ি প্রায় খুলেই গেছে, আর দড়িটা খোলা মানে বাড়ির সবাইকে নাকানে চোবানি। এদিকে উল্টো ঘুরে বসা মরিয়ম বেগমও খেয়াল করেনি। এদিকে গরু ছুটে শুকনো ভুসিগুলো খেলো, সদ্য গজানো পেয়ারা গাছের মাথাটা মুছিয়ে খেলো, আবার ওড়নার এক মাথা চিবালো, তারপর উঠোনে দৌড়াতে শুরু করলো। ঘন্টার শব্দ শুনে তাকাতে তাকাতে বাইরের গেট পেরিয়ে বাইরে চলে গেল। গরু ছুটতে দেখে মরিয়ম বেগম হৈ হৈ করে উঠলেন। কোমর ব্যথা নিয়ে সোজা হতে পারেন না তিনি। এখন এই পাজি গরু ধরবে কিভাবে? আরিজ কখন আসবে তার ঠিক নেই। উনি ওরাকে চুলের পাশে বসিয়ে ছুটলেন গরুর পেছন পেছন। সামনে যাকে পেলেন চেঁচিয়ে গরু ধরতে বললেন, কিন্তু পাজি গরু দড়ি টেনে ধরার সাহস হলো না কারো। আর আরিজের এই গরুর কথা সবাই জানে। অনেক দিন পর ছাড়া পেয়ে গরু স্বাধীন হয়ে লাফাচ্ছে। মনে কত রং, কত খুশি। খুশির চোটে বোধ হয় লাফাতে লাফাতে বিলের রাস্তায় ধরে দৌড়াতে লাগলো। দুটো বাচ্চা পাশে ছোট সাইকেল রেখে বালু নিয়ে খেলছিল। গরু দেখে সাইকেল ফেলে তোকে বাঁচাও বাঁচাও না করে দুজনে সামনে মুখে উই উই করে দৌড়াচ্ছে। এক মহিলা এক বালতি কাপড় নিয়ে পুকুরের দিকে যাচ্ছে। গরু দেখে উনিও হুড়মুড় করে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন। পায়ের তলা শিউরে গুয়ে পড়ার ঠেকিয়ে উঠে পড়লেন, আরে জিয়া কি বাল পোষে, দেশে আর গরু নাই, ওই যেমন জাউরা গরুটাও হয়েছে আরেক জাউরা। মরিয়ম বেগম শুনেও কিছু বললেন না। আসলেই তো গরুটা শয়তান, যত ভালো করেই ভাতুক কিভাবে যেন দড়ি খুলে দৌড় মারে। আজকে একই কাজ করলো। আরিসকে বলতে হবে এটাকে হাটে তুলতে। এই গরু রাখা যাবে না, রাখলে এর জ্বালায় বাঁচা যাবে না। আরিজের গরু দেখে পড়েছে, অনেকে গরু ছুটতে শুরু করেছে। অন্যদিকে মুনতাসির ফুরফুর মেজাজে তখনও আপন মনে হেঁটে যাচ্ছে। পেছনে খবর জানা নেই, তাকে একদল মানুষ অনবরত ডেকে যাচ্ছে, সেটাও তার কানে পৌঁছাচ্ছে না। পৌঁছাবে বা কি করে? তার কানে তো ইয়ারফোন গোজা, আর তাতে ফুল ভলিউমে বাজছে, মাই নেম ইজ শিলা, শিলা কি জওয়ানি। হঠাৎ পেছনে কিছু একটা উপলব্ধি করে তাকাতে তাকাতে অনেক দেরি হয়ে গেল। পাজি গরু ততক্ষণে তাকে গুতা মেরেই দিয়েছে, এক গুঁতোতে ছিটকে দূরে পড়েছে বেচারা। হঠাৎ কি থেকে কি হয়ে গেল বুঝতেও পারলো না, শুধু কানে এলো একদল লোকের আহাজারি।
ওইদিকে টুকটাক কিছু বাজার করে আরিজও তখন বাড়িতে ঢুকেছে। কর্নার থেকে গরুর কথা শুনে দৌড়ে এসেছে বিলের দিকে। এসে দেখে ভুইয়া বাড়ির মেহমান মাটিতে শুয়ে আছে, বেচারার মুখ কুঁচকে নিয়েছে। আর গরুটা পশপশ করতে করতে ছেলেটার গা শুকছে। শহরের বাবুর পারফিউম গন্ধ পছন্দ হয়েছে বোধ হয়। আরিস পেছন থেকে খপ করে দড়ি ধরতে গরু ঘুরে তাকালো। তার মুখের সামনে আমের পাতা ধরতে পাতা খেতে লাগলো। আরিস এক হাতে দড়ি আরেক হাতে আম পাতা ধরে বাড়ির পথে হাঁটা ধরল। মুন্তাসির তখনও মাটিতে শুয়ে আছে, মাথাটা বন বন করে ঘুর। জীবনে এটাই বোধ হয় বাকি ছিল। যাক, গোয়ামারা গ্রামে এসে সবাই পূরণ হচ্ছে। মুন্তাসিরদের অবস্থা দেখে আরিস দাঁড়িয়ে গেল, বলল, বেশি ব্যথা পাইছেন? ধরতে হইব? ইটস ওকে, আই এম ফাইন। আসলে আকাশ দেখছিলাম, গ্রামের আকাশ ভীষণ সুন্দর। তাই গ্রামের আকাশ না, গরুর গুতাও ভীষণ সুন্দর, সারা জীবন মনে রাখার মতো। এক এই কথা বলে আরিস গরু নিয়ে হাঁটা ধরলো। গরুও পাতা খেতে খেতে লম্বা লেজ নাড়াতে নাড়াতে এগিয়ে গেল। মরিয়ম বেগম তড়িঘড়ি ছেলেকে টেনে তুললেন। এটা তো ভুইয়া বাড়ির মেহমান, মেহমানের সঙ্গে এমন হতে হলো, ছিছি, কি লজ্জাজনক কর্মকাণ্ড। তৎপর মুনতাসিরের গায়ে তুলো ঝেড়ে দিলেন, কিছু মনে বারণ করলেন। খুব ব্যথা পেয়েছে, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। উনি ধরতে গেলে মুনতাসির মৃদু হাসলো, ইশারায় বারণ করলো। তারপর খোঁড়াতে খোঁড়াতে ওনার পেছন পেছনে ফিরে। গুঁতোটা পিঠের মাঝখানে লেগেছে, এজন্য মনে হচ্ছে মেরুদণ্ডের হাড়টা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ব্যথায় যার যে অবস্থা, সে বাড়ির দিকে যেতে যেতে মনে ওয়াদা করলো, হতচ্ছাড়া গরুকে একটা শাস্তি দিবই দিব, নয়তো তার নাম মুনতাসির। গুনগুন করে গান গাইতে বুইয়া বাড়িতে যাচ্ছে রূপা। সামনে আঁচলটা হাতে নিয়ে নাড়িয়ে যাচ্ছে, পরনে সুতির সবুজ শাড়ি আর সাদা ব্লাউজ। বরাবর মতে ব্লাউজের গলা অনেক বড়, ফলে বুক ফিটে কোমরের অংশ বেরিয়ে আছে। পরশুদিন শহরে গিয়েছিল সে। শহরের নামি দামি পার্লার থেকে রূপচর্চা করে এসেছে। হাত পাও কেমন চকচক করছে। এই কারণে তাকে দেখা যায়নি। এখন পথে ঘাটে যখন তখন দেখা যাবে। তার কাজই তো এটা। বাড়ি মন বসে না, মন বসবে কি করে? মন তো থাকে মোড়ের ওপর ক্যারাম খেলার জোয়ান পোলাদের কাছে। এসব ভেবে হাসলো সে। কিন্তু গলিতে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে গেল। মুখের ভঙ্গিমা ভয়ার্থ হলো, কারণ আরিজ ওর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। পেছনে ঘুরে মায়ের সঙ্গে কথা বলছে। তাকে দেখা মাত্র উল্টো ঘুরে হাঁটা ধরলো। আরিজকে তার মোটেও পছন্দ না, খুবই জঘন্য একটা ছেলে। একবার গা ঘেঁষে দাঁড়ানোর জন্য কাঁচা কঞ্চির বাড়ি মেরেছিল। সে বাড়িতে তার দুধালতা গায়ে কালশিটে পড়ে গিয়েছিল। 3 দিন জ্বরে ভুগেছিল। তারপর থেকে কাছে ঘেঁষা তো দূরের কথা, পথে থেকে ও পথে পা মারায় না। কদিন ভুইয়া বাড়ি যাওয়া হয়নি, কুটনামি করা হয়নি। কুটনামি না করলে মনটা আবার আকুপাকু করে। সব দোষ আরিজের। ওদিকে যেতে পারলো না দেখে আরিজকে গালি দিতে দিতে মুদি দোকানে এলো। দোকানদারের ছেলে মাসুম বসে আছে, এক বাচ্চা তবে লুচ্চামিগিরিতে এগিয়ে আছে। তাকে দেখে রূপা শাড়ির আঁচল নিচে নামিয়ে দিল। এরপর একটু ঝুঁকে ঠোঁটে মিটি মিটি হাসি ফুটিয়ে বলল, মাসুম বাবু, এক হালি ডিম দাও তো। আরে রূপা ভাবি যে, আর কি কি লাগবো কন? নুডলস দাও, মাসুম ডাল দাও, 1 কেজি চিনি দাও, আর একটা বিম সাবান, আর আর 1 প্যাকেট তোমার ঠোঁটের মিষ্টি হাসি দাও। মাসুম ঠোঁট কামড়ে একটু হাসলো। সিগারেটের পর ঠোঁটে গোল করে চুমু চুললো। তারপর মাথার চুলগুলো ব্ল্যাক ব্রাশ করে এদিক ওদিক তাকালো। কেউ দেখে ফেললে আবার বিপদ। সে জিনিসগুলো পলিথিনে ঢুকিয়ে রূপার হাতে ধরিয়ে দিল। রূপা সেসব ধরে বলল, টাকা কাইলকা দেই। মাসুম তার কথায় দাঁড় গেসল না, বরং নিচু সরে বলল, বাইয়ের নাইট কবে? আইজ আছে। জিনিসের দাম দেওয়া লাগবো না। ওমা, কেন, সত্যি লাগবো না? না, মন থেকে কইতাছি। তাহলে আমিও মন থেকে একটা কথা কই কন। আইজ যা তোমার বাইয়ের নাইট আছে, রাইতে আইও। রূপার কথা শুনে মাসুম মাথা চুলকে হাসলো। এ তো নতুন না। হঠাৎ গলা খাকারি শুনে দুজনে ঘুরে তাকালো। পেছনে এক অচেনা ছেলে দাঁড়িয়ে আছে। তাকে চেনে না রূপা, তাই বুক টান টান করে সোজা হয়ে দাঁড়ালো। ছেলেটা আপাত মস্তক দেখে একটু সরে দাঁড়ালো। গ্রামের ছেলে না, এটা নিশ্চিত, কারণ গ্রামের ছেলেরা তো স্মার্ট না। তাদের বেশভূষা এত দামি হয় না, বডি চকচক করে না, তাদের শরীর থেকে ব্র্যান্ডের পারফিউম সুগন্ধ আসে না। মুনতাসির 10 প্যাকেট সিগারেট কাগজের ঠোঙায় মুড়িয়ে দিতে বলল। তারপর দাম মিটিয়ে চলে গেল। সে যেতেই রূপা মাসুমকে ইশারা করতে মাসুম জানালো, ভুইয়া বাড়ির মেহমান, শহরে থেকে এসেছে, দেখে মনে হয় টাকা পয়সাওয়ালা। রূপা দাঁড়ালো না, সে মুনতাসিরের পেছনে হাঁটা ধরলো। তারপর টোপ ফেলতে কানে ফোন ঠেকিয়ে শুনিয়ে শুনিয়ে বলল, আমি রূপা, মুখ ফিরিয়ে লাভ নাই। এই গ্রামে আমার মতো সুন্দরী আর পাইবা না। সুন্দরী হলেও আমার পীড়িতের মানুষের অভাব নাই। তয় কেউ প্রস্তাব দিলে না করমু না। গলিতে দাঁড়াইয়া ডান দিকে তাকালে সামনে গোলাপি বাড়িটা আমার বাড়ি। আমি বাড়িতে একা থাকি। কারো যদি মন খারাপের ব্যারাম থাকে, আমার কাছে আইতে পারে। আমি শরীরের সঙ্গে মনের ব্যারামও সারি। আমার নাম বইল না, আমি হইলাম রূপা, জোয়ান পোলাপানের সুন্দরী ভাবি, রূপা ভাবি। সব কথাই শুনেছে মুনতাসির। কি ভেবে পেছনেও তাকালো, আরেকবার তাকালো গোলাপি
বাড়িটির দিকে। তারপর বাড়ি ঢুকে গেল। তা দেখে রূপা হাসলো, টোপ গিলেছে বোধ হয়, নয়তো বাড়ির দিকে তাকালো কেন। আচমকা মোহাম্মদ উসমান খামারে বাংলাদেশে এক ছেলে আগমন ঘটেছে। তার নাম হিমাদ্রি শেহজাদ। তার শখ ঘোড়ার ব্যবসা করা। তাই সুদূর বাংলাদেশ থেকে ইরানে গোলস্থানে এসেছে ঘোড়া কিনতে। সে শিখতে চায় ব্যবসায়ী কৌশল, কিন্তু শুরু কিভাবে করবে ধারণা নেই। অথচ মন ভর্তি জেদ একটাই, সে রেসিং ফলো বা রাইডিং ক্লাবের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াই কিনবে। কারণ এই ঘোড়ার প্রচুর চাহিদা। ট্রেন ঘোড়ার দাম অনেক বেশি হলেও চাহিদা বেশি, আর যেটা চাহিদা বেশি সেটা লাভও বেশি। মোদ্দা কথা হলো ওসমান সাহেবের থেকে শিক্ষা নিতে চায়। অভিজ্ঞ মানুষের কাছে থেকে চোখে দেখলেও অনেক কিছু শেখা যায়, জানা যায়। এজন্য প্রাথমিক ধারণা নিতে এসেছে, যাতে নিজে একটা খামার পরিচালনা করতে পারে। হিমাদ্রির জায়গায় অন্য যে কেউ ওসমান সাহেব মোটেও রাজি হতেন না, একবারকে নাচক করে দিতেন। কিন্তু ইরানের রাজধানী তেহরানের প্রভাবশালী নেতা নাবিদ কাশেমি ওনাকে ফোন করেছে, যা ছিল কল্পনাতীত। বিনিময় ভাবে ছেলেটাকে কাজ সেখানে অনুরোধ করেছেন। ছেলেটা নাকি বড্ড সরল, বিনয়, খুবই নরম মনের মানুষ, কারো সঙ্গে উচ্চ বাক্যে করে না, নেশাপান করে না। ওনার এক আত্মীয়ের ছেলে, উনি যেন থাকার অনুমতি দেন। বড় আশা করে ওনার দায়িত্বে হিমাদ্রিকে পাঠিয়েছেন। এভাবে বললে না করা যায়। তাছাড়া প্রভাবশালী নেতার মুখের ওপর কথা বলা যায় না, বললে খেসারত দিতে হয়। কিন্তু ওনার বলতে ইচ্ছা করেছিল, আমি এক যুবতী মেয়ের বাবা, আমার বাড়িতে অচেনা পুরুষকে রাখবো না। সমাজ যুবতী মেয়ের গায়ে কলঙ্ক লেপটাতে ওস্তাদ, কিন্তু বলা হয়ে উঠল না। অগত্যা মনের বিরুদ্ধে হাসি ফুটিয়ে হিমাদ্রি সাদরে গ্রহণ করলেন তিনি। বাড়ির দিকে যেতে গেলে হিমাদ্রি মাঝপথে দাঁড়িয়ে গেল। বলল, আঙ্কেল, আমার কিছু বলার আছে। বলো বাবা। আঙ্কেল, আমি আপনার বাড়িতে থাকতে চাচ্ছি না। খামারের কোনো রুম বা কোনো ফাঁকা বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলে সুবিধা হতো। আমি ভাড়া দিয়ে থাকবো। কেন বাবা? অতিথি হয়ে এসে ভাড়া থাকাটা খারাপ দেখাবে না। থাকা খাওয়ার খরচ বহন করার সামর্থ্য আমার আছে। আমি শুধু কাজ শিখতে চাই। এটা কেমন কথা? নেতা সাহেব জানলে কি ভাববে? জানালে না জানবে। হিমাদ্রির কথা শুনে উসমান সাহেবের দোটানায় পড়ে গেলেন। তারপর কিছু একটা ভেবে বললেন, আমার কাছে দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা আসে, তাদের থাকার জন্য অতিথিশালা বানিয়েছিলাম। কিন্তু ওটা কাঠের তৈরি, দুটো রুম, একটি রান্নাঘর আর একটি বেলকুনি আছে। তুমি ওখানেই থাকবে। এখানে তুষারপাত হয় দেখে বেশ উঁচু করে বানানো ঘরটা। চলুন যাই তাহলে। কিন্তু তার আগে এখন আপাতত আমার বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করো। আমি ততক্ষণে অতিথিশালা গোছানোর ব্যবস্থা করব। হিমাদ্রি কথা বাড়ালো না। ওনার কথা মেনে ব্যাগপত্র সব অতিথিশালায় রেখে বাড়ির দিকে হাঁটা ধরল। বাড়িতে যাওয়ার সময় অতিথিশালার সামনে দিয়ে যেতে আবার বের হতে গেলেও বাড়ি আর অতিথিশালার দূরত্ব মাত্র 3 মিনিটের পথ, একদম সোজা পথ। বাড়ির গেটে দাঁড়ালে অতিথিশালা দেখা যাবে, অতিথিশালার জানালায় দাঁড়ালে বাড়ি দেখা যাবে। বাড়িতে ঢুকতে ওসমান সাহেবের সহধর্মিনীর সঙ্গে দেখা হলো। হিমাদ্রি সালাম দিল। মিসেস জুলিয়াস সালাম জবাব দিয়ে এক পলক তাকালো স্বামীর দিকে। ওসমান সাহেব পরিচয় করিয়ে দিলেন। ওসমান সাহেব হাসতে হাসতে জানালো, হিমাদ্রিও বাংলাদেশি। এক কথা শুনে জুলিয়ার মুখে হাসি চওড়া হলো। বহুদিন পর দেশের মানুষ পেয়ে খুশি বাংলায় কথাবার্তা বললেন। তখন 12 বছরের এক ছেলে খিলখিল করে হেসে দৌড়ে আসলো। হিমাদ্রির দিকে দৃষ্টি পড়তে একটা রুমের দিকে তাকালো। তারপর এক প্রকার চেঁচিয়ে বলল, আননোন পারসন, প্লিজ স্টপ। তার কথা শুনে কেউ তড়িৎ দরজা থেকে ছিটকে সরে গেল। ওসমান সাহেবের গলা খাকারি দিয়ে হিমাদ্রিকে ভেতরে নিয়ে গেলেন। ওনার ছেলে নুরাইন সিদ্দিকীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর হিমাদ্রিকে পাশের গেস্ট রুমটা সবকিছু দেখিয়ে ফ্রেশ হতে বললেন। তারপর রুমের পর্দা টেনে দিয়ে এবার এগোলেন মেয়ের রুমের দিকে। মেয়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আদুরে স্বরে ডাকলেন, আম্মা জান। ডাক মাত্রই এক মিষ্টি কণ্ঠ ভেসে এলো, জি আব্বুজান। আমি কি ভেতরে আসবো মা? জি আব্বুজান। ওসমান সাহেবের ভেতরে প্রবেশ করলেন। উনি বাইরে থেকে আসা মাত্রই ছেলে মেয়ে দুটো ছুটে আসে। আজও তাই হচ্ছিল, কিন্তু বাইরের পুরুষে থাকা মেয়ে আর বের হয়নি। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মহান আল্লাহ যখন বান্দার উপর খুশি হন তখন মেহমান পাঠান। আজ আমাদের বাসায় একজন মেহমান এসেছে। আমার যথাসাধ্য চেষ্টা করব মেহমান যেন আমাদের সেবায় সন্তুষ্ট হন, কারণ মেহমান খুশি হলে আল্লাহ খুশি হবেন। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আম্মা কষ্ট করে অতিথিশালাগুলো গুছিয়ে দিতে পারবেন? আপনার আম্মুজান খানা রেডি করছেন। আপনি যদি জি আব্বুজান, পারবো আমি। চলেন তাহলে আপনাকে রেখে আসি। মেহমান খানা সারতে সারতে আপনার কাজ হবে হবে ইনশাআল্লাহ। এই কথা বলে মাহিনুর তার আবায়া শরীরে জড়িয়ে নিল। তার সারা দেহ কালো কুচকুচে ঢোলা ঢালা আবায়া ঢেকে গেল। শুধু শান্ত চোখ জোড়া বেরিয়ে থাকলো। জুলিয়া বেগম নতুন বেডশিট থেকে শুরু করে আরো কিছু জিনিস মেয়ের হাতে ধরিয়ে দিলেন। তারপর বাবা মা বের হতে
নুরাইদ পিছু লাগলো। উসমান সাহেব দুই ভাই বোনকে অতিথিশালায় ঢুকিয়ে লাইট জ্বালিয়ে দিলেন। তারপর কাজ করতে বলে বাহির থেকে দরজা আটকে বাড়িতে চলে গেলেন। ওদিকে খাবারের ব্যবস্থা কতটুকু দেখা দরকার। ওদিকে সাবান আর আরিজের একটা গেঞ্জি নিয়ে পুকুর পাড়ে এসেছে ওরা। পড়ন্ত বিকেলে সূর্য ডুবে যাচ্ছে। পুকুরের পানিতে সেই দৃশ্যটুকু চমৎকারভাবে ভেসে উঠেছে। পুকুরের সবুজ পানি টলমল করেছে। একটু বাতাসে হলে ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে। সে ঢেউ হেলায় ধাক্কা খাচ্ছে সে সিঁড়িতে। সে সিঁড়িটা পানি ডুবে থাকায় শেওলায় সবুজ হয়ে আছে। এটা বুইয়াদের পুকুর। গ্রামে মানুষরা গোসল করে, নিত্যদিনের কাজ কাম সারে। বুইয়ারা কেউ পুকুর ব্যবহার করে দেখে পরিষ্কার করে না। গ্রামে কেউ আগ বাড়িয়ে করে না, এভাবে চলে। সে অবশ্য বাড়ির টিউবওয়েলে গোসল ছাড়ে, তাই ভাই পুকুরে গোসল করা পছন্দ করে না। এই জন্য কাপড় ধোয়ার জন্য মাঝে মাঝে পুকুরে আসে। এখন এদিকটায় কেউ নাই, গেছে বিলের দিকে। যে যার ফালা হাঁস মুরগি গরু ছাগল নিয়ে বিকেলে ওদিকে। সে সিঁড়ি দিয়ে নামতে নামতে হাতের দিকে তাকালো। সকালবেলা আড়তে যাওয়ার আগে আরিস গেঞ্জিটা ধোয়ার জন্য দিয়েছিল, কিন্তু একদম ভুলে গিয়ে কলেজ থেকে এসে একটু পড়তে বসেছিল। পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছে। হুড়মুড় করে উঠে বাইরে আসতে চোখ পড়লো ভাইয়ের গেঞ্জির দিকে। তখন গেঞ্জি হাতে দৌড়ে এসেছে। এসব ভাবতে ভাবতে পা বাড়াতে আচমকা পা হড়কে ধপাস করে পড়লো। মরিয়ম বেগমও মেয়ের পেছন পেছনে দাঁড়িয়েছেন সবে। মেয়েকে পড়তে দেখে কিছু বলার আগেই সেখানে মুনতাসির এসে তারপর উচ্চ শব্দে হাততালি দিতে বলল, ইয়া আল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার ঝংকার তোলা হাসির শব্দে হতবাক ওরা। পড়ে গিয়ে উঠে বসবে নাকি শুয়ে পড়বে, নাকি ছোটবেলার মতো ব্যাঁ করে কেঁদে দেবে। এদিকে তখনও হাসছে মুনতাসির। গতদিন গরুর গুঁতা খেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসার সময় এই মেয়ে তাকে দেখে হেসেছিল। আজ ও নিজে পড়েছে, এবার দেখ কেমন লাগে।